একজন এজেন্ট, আমার প্রধান নির্বাচনী এজেন্ট রক্তাক্ত অবস্থায় একটি রুমে, আর ওইখানে প্রিজাইডিং অফিসার বালাগঞ্জের একজন কর্মকর্তা তিনি তার রুমে বসে নীরবে সময় কাটাচ্ছেন। এতেই বোঝা যায় তিনি নির্বিকার ছিলেন। তার এবং হামলাকারীর পারস্পরিক যোগসাজশে আমার ক্যান্ডিডেট, আমার যে প্রধান নির্বাচনী এজেন্ট, তাকে রক্তাক্ত করা হয়, আহত করা হয়। তারপর ওইখানে গিয়ে শুনতে পেলাম ওই সেন্টারের ঠিক অপোজিট দিকের একটি বাড়ি, সেই বাড়িতে সকাল থেকেই দেশীয় অস্ত্র সজ্জিত ছিল। 12টা সাড়ে 12টায় তিনি যখন প্রতিবাদ করেন জাল ভোটের বিষয়ে, তখন তার উপর আক্রমণ হয় এবং তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য বারবার হুমকি দেওয়া হয়। তিনি না যাওয়ার কারণে তার উপর আক্রমণ করা হয়। এই আক্রমণটা আমি সামাল দিতে না দিতেই বোয়ালজুড়ের আরেকটি সেন্টারে সেখান থেকে টেলিফোন আসে যে স্যার আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, তারা 5 জন এজেন্ট ছিল। ওইখানে আমরা দৌড়িয়ে গেলাম। ওইখানে যাওয়ার পরে তারা বলল যে যখন জাল ভোট, তারা আপত্তি দিচ্ছিল জাল ভোট দেওয়া যাবে না, আমার একটি এজেন্টকে বলা হলো তোমার ছেলেকে আমরা মেরে ফেলবো, হাড্ডি গুড্ডি গুঁড়া করে ফেলবো যদি তোমরা আমাদেরকে বাধা দাও। ওইখানে যাওয়ার পর আমার ম্যাজিস্ট্রেট সাহেবকে পাইলাম, আর আপনার তখন স্ট্রাইকিং ফোর্সকে পাইলাম। কিন্তু আমি যে সকাল 8টা থেকে বোয়ালজুড়ে দুপুর 1টা-1:30 পর্যন্ত ছিলাম, আমি কোথাও কোনো স্ট্রাইকিং ফোর্স, কোনো পুলিশ, কোনো আর্মি কাউকে পাইনি। আমি এই বিষয়গুলো যেখানেই যাচ্ছি আমি ইউএনও মহোদয়কে জানাচ্ছি। আপনারা শুনে অবাক হবেন, সকালে যখন আমি প্রথম টেলিফোন করি ইউএনও মহোদয়কে যে অমুক সেন্টারে ঝামেলা হচ্ছে, তখন তিনি ফোন না ধরে তার পিএস অথবা তার জনৈক কর্মকর্তার কাছে টেলিফোন ছিল, তিনি বলছেন যে তিনি মিটিংয়ে। উনি 1টা-1:30টার দিকে আমাকে টেলিফোন করার পরামর্শ দিলেন। একজন সহকারী রিটার্নিং অফিসার, তার কাছে ফোন ছিল না, তার অ্যাসিস্ট্যান্টের কাছে ফোন ছিল, সে আমাকে পরামর্শ দিল 1টার আগে ফোন দেওয়া যাবে না। আমি বললাম যে যাইয়া বলো আমি ক্যান্ডিডেট বলছি, আমার কিছু আর্জেন্ট কথা আছে। তারপরে তিনি ফোন করলেন, আমি তাকে বিষয়টি জানালাম, তিনি বললেন আমি দেখছি। তো ওনার কি দেখা আমি জানি না, আমি কোনো রিমিডি পাই নাই, জাল ভোট চলতেই থাকলো। রেজাল্ট পাইলাম 12:30টার সময়। 12:30টার সময় যখন আমার ক্যান্ডিডেট, আমার এজেন্ট আক্রান্ত হলেন, রক্তাক্ত হলেন, তখনও আমি তাকে ফোন করলাম। তিনি বললেন আমি দেখছি, কিন্তু তখনও পুলিশ আসে নাই। তারপরে আমি ওসি সাহেবকে ফোন করলাম, ওসি সাহেব বললো আমি পেট্রোল টিম পাঠাচ্ছি। পেট্রোল টিম আসলো 1:45-1টার দিকে, এসে আমার এজেন্টকে উদ্ধার করলো। কিন্তু নিরাপত্তার অজুহাতে সেখানে আমার অন্যান্য এজেন্টরা থাকতে আগ্রহী হননি, কারণ আমরা বলার পরেও আমাদের সেন্টারের ঠিক অপোজিট বাসাতে, ওই ছেলেটার নাম ঠিকানা ডিটেলস আমাদের কাছে আছে, সেই বাসাতে দেশীয় অস্ত্র ছিল। আমার লোকজন আর সাহস করে নেই, যেখানে এত সিনিয়র একজন লোকের গায়ে হাত তুলে ফেলছে, তারা বলছে যে আমরা এই নির্বাচনে আর আমাদের সাহস নাই, আমরা এজেন্ট হিসাবে কাজ করব। আমি অনুরোধ করলাম, ওইখানে যিনি আসলেন এসিলেন্ট সম্ভবত, তাকে বললাম যে আপনি নির্বাচন স্থগিত করেন, কারণ এই সেন্টারে আর ভোট হবে না, আমার এজেন্ট নাই। এবং আমার জানা মতে প্রিজাইডিং অফিসার একটু নির্লিপ্ত টাইপের লোক, এবং তিনি, আমি সন্দেহান তিনি একটা পার্টি যান, তিনি কোনো এক প্রভাবশালী নেতার নির্দেশে তিনি এইখানে নির্লিপ্ত ভূমিকা পালন করছেন। আপনারা শুনলে অবাক হবেন যে প্রিজাইডিং অফিসার প্রায় আমার সাথে দুর্ব্যবহার করলেন। তিনি হয়তো বলে গেছেন, আমি তাকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আপনি যে চাকরি করেন, সেই চাকরিটা তো আমি অনেক আগেই চাকরি শেষ করে আসছি। আমি একজন ভাইটাল ক্যান্ডিডেট, আমাকে ক্যান্ডিডেট হিসাবে আপনি কথা বলা দেন, এবং আমার অধিকার আছে আমি যে কোনো সময় যে কোনো জায়গায় ঢুকার, নির্বাচন কেন্দ্রে ঢুকার, আপনি আমাকে সহযোগিতা করবেন। সহযোগিতা না করে আপনি আমার সাথে কথা বলছেন না। উনি কোনো কথাই বলেননি, নির্বিকার একটা অতর্ব কর্মকর্তা ছিল। যাই হোক, আমি আর আমার এজেন্টদের সেই সেন্টারে ফেরত নিতে পারি নাই। 1টা-1:30টার পর থেকে আমার টেলিফোনে ননস্টপ টেলিফোন আসা শুরু করলো, দক্ষিণ সুরমার বিভিন্ন সেন্টার থেকে এবং আমার বালাগঞ্জের বিভিন্ন সেন্টার থেকে ফোন আসা শুরু করলো, স্যার আমরা আর পারতেছি না, আমরা টিকে থাকতে পারতেছি না, আমাদেরকে ঘেরাও করে ফেলা হচ্ছে, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তোমরা বেরিয়ে যাও, নতুবা তোমাদের কে মেরে ফেলা হবে। কাউকে হুমকি দেওয়া হচ্ছে, মহিলা এজেন্টদেরকে তো হুমকি দিয়ে বের করে বাড়িতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। কারাই হুমকিগুলো দিচ্ছে? এগুলো নৌকার প্রার্থীর এজেন্টরা এবং তাদের সাথে যোগসাজশে বহিরাগত। আপনারা জানেন যে নির্বাচনী বুথের ভেতরে মোবাইল ফোন নিয়ে যাওয়ার কোনো বিধান নেই, কিন্তু আমি যখন পরিদর্শন করি
তখন প্রত্যেকটা সেন্টারেই বোয়ালজোর সেন্টারে আমি মোবাইল ফোন সহ ভিতরে বুথের মধ্যে নৌকার এজেন্টদের আমি দেখতে পাই। আপনারা আরও শুনে অবাক হবেন যে নির্বাচন কমিশনের সুস্পষ্ট নির্দেশনা আছে, যারা যে সকল যানবাহনে ভোটাররা আসবেন সেখানে কোনো প্রার্থীর পোস্টার থাকবে না, কিন্তু নৌকার প্রার্থীর পোস্টার সহ সবগুলো গাড়ি চলতেছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নির্বাচন কমিশন কি অন্ধ হয়ে গেছে যে তারা এগুলো দেখলো না? আমরা কমপ্লেন করলে ওসি সাহেবরে ফোন করলে বলেন আমি নির্বাচন কমিশনের অধীনে, আপনি সহকারী রিটার্নিং অফিসারে ফোন করেন। সহকারী রিটার্নিং অফিসারকে ফোন করলে বলা হয় তিনি মিটিংয়ে আছেন, 1টার সময় ফোন করবেন। আবার আরেক সময় সহকারী রিটার্নিং অফিসারে আমি ফোন করছি, তিনি বলছেন আমি দেখছি। কারণ তিনি হয়তো আমার 3-4টা টেলিফোন পেয়েই তিনি অধৈর্য হয়ে গেছেন। আরে ভাই, আপনি তো বসেই ছিলেন আমাদের টেলিফোনগুলো রিসিভ করে ব্যবস্থা গ্রহণের জন্য। বাধ্য হয়ে আমি সিলেটের রিটার্নিং অফিসারকে ফোন করছি, তিনি বললেন আমি দেখছি। কি দেখলেন, ওনারা কি দেখলেন আমি জানি না। 1:30 থেকে 2টার মধ্যে আমার প্রায় 40 থেকে 42টা সেন্টারে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, এবং সেই সব জায়গায় প্রিজাইডিং অফিসারদের সামনে এবং ওই সব জায়গায় যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক ছিল, আমার মনে হয় আনসার, লাঠিওয়ালা আনসার 2-1টা পুলিশ ছিল, তাদের উপস্থিতিতেই ভোটের জালিয়াতি এবং মহোৎসব চলেছে। ভোটের এই জালিয়াতির মহোৎসবে আমার নির্বাচন করার কোনো প্রয়োজন আমি মনে করিনি, এবং আমি মনে করি না যে এই ধরনের নির্বাচন জাতীয়ভাবে কোনো প্রভাব ফেলতে পারে। তবে আমি খুব কষ্ট পেয়েছি, নির্বাচন কমিশনের হামকি দামকি দেখে কথাবার্তা শুনে মনে হয়েছিল তারা কি একটা করতে যাচ্ছেন, কিন্তু আমার সেন্টারে অন্ততপক্ষে আমার আসনে আমার মনে হয়েছে নির্বাচন কমিশন নখদন্তহীন বাঘের মতো তারা হুঙ্কার শুধু করেছেন। তাদের যে মাঠ পর্যায়ের কর্মকর্তা, তারা নির্বাচন কমিশনের কোনো আদেশ মানেননি, তারা স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের আদেশে এই কাজগুলো করেছেন বলে আমার বিশ্বাস। এবং এহেন পরিস্থিতিতে আমার এজেন্টদের নিরাপত্তার কারণে আমি নির্বাচন থেকে আমার নাম প্রত্যাহার করে নিয়ে প্রধান নির্বাচন কমিশনার ঢাকায় বরাবর একটি চিঠি প্রদান করেছি, এবং বিস্তারিত তথ্য আপনাদের কাছে আগামীকাল উপস্থাপন করব। আপনারা শুনে অবাক হবেন, নির্বাচন শেষ হওয়ার 40 মিনিটের মধ্যে প্রায় 1000 ভোট কীভাবে গণনা হয়ে যায় তা আমার বোধগম্য মনে হয়। আমরা রেজাল্ট পাচ্ছি, নৌকা এতটা, আমার প্রতীক এতটা, অন্যান্য প্রতীক এতটা। এর অর্থই হলো এগুলো সব একটা ফরমাইশি কাউন্টিং রেজাল্ট এখানে হচ্ছে, যে নির্বাচনের কোনো ভ্যালু, কোনো গুরুত্ব জাতীয় নির্বাচনে পড়বে না, কোনো প্রভাব পড়বে না। আমি এই নির্বাচন কমিশনের, স্থানীয় নির্বাচন কমিশনের এই ধরনের আচরণ এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশনার সাথে স্থানীয় নির্বাচন কমিশনের যে বৈষম্য রয়েছে, এগুলোর আমি তীব্র নিন্দা জানাচ্ছি। একজন নাগরিক হিসাবে আমি আহত হয়েছি, এবং ভবিষ্যতে বাংলাদেশে আদৌ আমি কোনো নির্বাচন করব কিনা, বা এই ধরনের নির্বাচনের সাথে সম্পৃক্ত হব কিনা, বা আমার কর্মীরা হবে কিনা, আমি চিন্তিত। আমি আরও চিন্তিত আমার কর্মীদের উপর এখন দমন পীড়ন। যিনি বিজয়ী প্রার্থী হয়েছেন তিনি নির্বাচনের আগেও কিন্তু তিনি বলে দিয়েছিলেন 7 তারিখ রাত্রে দেখে নেবেন, 8 তারিখ ভোরে দেখে নেবেন। এই 7 তারিখ আর 8 তারিখ আগে দেখে নেবেন, ভোরে দেখে নেবেন, সেটা ওনারা কিভাবে জানলেন যে ওনারা বিজয়ী হবেন? বিজয়ী না হলে ওনারা দেখে নেবেন কিভাবে হুঙ্কার দিলেন? আমি তো নির্বাচন থেকে সরে দাঁড়িয়েইছি। আমি 4টার আগে, বিকাল 4টার আগে আমি আমার গুরুত্বপূর্ণ যারা ব্যক্তিবর্গ আমার সাথে ছিলেন, যারা আমাদের বিভিন্ন উপজেলা সমূহের আমাদের দায়িত্বে ছিলেন, তাদের সাথে আলাপ আলোচনা করে, আমাদের প্রধান নির্বাচনী এজেন্ট ওনাদের সাথে কথাবার্তা আলোচনা করে আমাদের কর্মীদের, আমাদের এজেন্টদের নিরাপত্তার তাগিদে, এবং আমরা জানি একটা নিশ্চিত ফলাফল হবে, সেটার জন্য আমরা মনে করি নাই যে নির্বাচন আর কন্টিনিউ করব।